पुष्पा नाम सुनकर फ्लावर समझा क्या? हम फायर है फायर, झुकेगा नहीं साला। আশা করি সিনেমার নামটা বলতে হবে না। আমরা কম বেশি সবাই এই সিনেমাটা দেখেছি। তো পুষ্পা 2 সিনেমায় আমরা দেখলাম যে পুষ্পার বউ শ্রীবল্লী তার এক আবদার ছিল স্বামীর কাছে, সে যেন চিফ মিনিস্টারের সামনে বা তার পাশে দাঁড়িয়ে একটা ফটো তোলে। কিন্তু পুষ্পা যেহেতু চোরা কারবারে যুক্ত, তার পাশে দাঁড়িয়ে চিফ মিনিস্টার ছবি তুললে তার ছবিটা খারাপ হবে বা লোকে তাকে ভোট দেবে না, একটা নেগেটিভ পয়েন্ট তার রাজনীতির ক্যারিয়ারে পড়বে। এই জন্য সে কিন্তু ফটো তুলতে সরাসরি অস্বীকার করে এবং এতে পুষ্পা মর্মাহত হয়ে ওঠে। তার মনে হয় যে তাকে অপমান করা হয়েছে, আর এই অপমানের বদলা নিতে গিয়ে পুরোপুরি সিস্টেমটাকে হিলা ডালা। যার ফলে কি হলো, সে যেমন তেমন বা ছলে বলে কৌশলে মুখ্যমন্ত্রীর পদটি পাল্টে দিলেন, অর্থাৎ সেই জায়গায় নতুন মুখ্যমন্ত্রী বসিয়ে দিলেন। একে বলা হয় জেদ, অর্থাৎ জেদের খাতিরে মানুষ কি না করে ফেলে। এইরকম ঘটনা আমরা সিনেমায় দেখলাম, এইরকম ঘটনা আমরা মাঝে মধ্যে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পেও দেখতে পারি। আর একটা বিষয় উল্লেখ করব যে আমরা যারা আজ পর্যন্ত তেঁতুল খাইনি বা তেঁতুল খেতে যে টক সেটা জানিই না, আর আমাদের সামনে যদি কেউ তেঁতুলের নামটা করে বা তেঁতুল খেয়ে দেখায়, তাহলে আমাদের জিভ দিয়ে জল টপকাবে কিনা সেটাও সন্দেহের বিষয়। অর্থাৎ বলতে গেলে যে মানুষের গায়ে কোনোদিন ঘা হয়নি, সে ঘায়ের যে ব্যথা বেদনা কোনোদিন অনুভব করে বুঝতেই পারবে না। একই রকমভাবে যে মানুষ কোনোদিন বাড়িতে কোনো পশু জন্তু বা জানোয়ার যেমন গরু, ছাগল, মহিষ, কুকুর কোনোদিন লালন পালন করেনি, সে কিন্তু এই অবলা প্রাণী বা জীবের প্রতি তেমন মায়া বা ভালোবাসা অনুভব করতে পারবে না। কিন্তু যেসব মানুষ তার বাড়িতে এই রকম পশু বা পাখি লালন পালন করেছেন, তাদের প্রতি কিন্তু একটা নির্দিষ্ট জায়গা তার হৃদয়ের মণিকাঠায় তৈরি হয়ে গেছে। তাই যখন এই পশু পাখিগুলো বিশেষ কারণে হোক বা প্রকৃতির নিয়মে হোক, যখন তাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু বেদনায় তার হৃদয়টা চুরমার হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর কষ্ট পাচ্ছেন। আমরা এই রকম একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পের নাম হচ্ছে আদরিণী, লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আমরা এই গল্পেও দেখব জয়রাম মোক্তার, যিনি কোর্টে বা আদালতে উকিলের নিম্নতর বা নিম্ন স্তরের কর্মচারী হিসেবে কাজ করছেন। সেই পীরগঞ্জের এক মেজবাবুর বাড়ি থেকে বিয়ের আমন্ত্রণ বা নিমন্ত্রণ এসেছে। তার বাড়িতে যাওয়ার জন্য কিসে যাবেন এই নিয়ে তার সহকর্মী অর্থাৎ অন্যান্য উকিলদের আলোচনায় উঠে আসে যে গরু গাড়িতে গেলে অনেক দিন সময় লাগবে, পালকিও পাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যায়? তখন জয়রাম মোক্তার বললেন যে এই নরেশচন্দ্র বলে যে রাজা রয়েছেন, তিনি তার খুব একটা ভালো ক্লায়েন্ট, অর্থাৎ বলবো যে উকিল রেখে যারা কাজ করান, মক্কেল, এই মক্কেল হচ্ছে এই রাজা। তো আমি যেহেতু তার হয়ে অনেকদিন কাজ করেছি, তিনি আমার সঙ্গে ভালোই পরিচিত, তাহলে একটা হাতি তার কাছে চেয়ে নিই, যে হাতিতে চেপে আমরা বিয়ে বাড়িতে ভোজ খেতে যাব বা নিমন্ত্রণ রক্ষা করতে যাব। এই আশা রেখে একটি পত্রও লিখলেন এবং সেই পত্রটা ওখানে পাঠালেন। কিন্তু ওখান থেকে যে জবাবটা আসলো, তা সেই পুষ্পা 2 এর মতো বা পুষ্পার বডিতে বা হৃদয়ে যে আঘাতটা লেগেছিল, সেই রকম আঘাত কিন্তু জয়রাম বাবুর লেগে যায় এবং সেও প্রতিজ্ঞা করে নেয় যে না, ঝুঁকেগা না ইসালা, যেমন করে হোক দেখিয়েই ছাড়বো। তখন তাহলে জবাবটা কি এসেছিল? জবাবটা এসেছিল যে কি তার বিয়ের কার বিয়ে, তার বাড়িতে নিমন্ত্রণ এসছে, সে যাবে, রক্ষা করতে যাবে, তো যাক না, গরু গাড়ি যাক না, তো হাতি যাওয়ার কি আছে, এখান থেকে কোনো হাতি দেওয়া যাবে না। এই কথা কিন্তু জয়রাম মুক্তারের কিন্তু হৃদয়ে লাগে এবং সে খুব কষ্ট পায় এবং জেদের খাতিরে একটি হাতি কিনে বসে।
এবং জানোই যে পরিবারে সে হাতি হোক বা আর অন্য কোনো সদস্য হোক, আগমন ঘটলে সবার মনে আনন্দ ফুটে ওঠে, আর যখন বিদায় হয়, নির্গমন হয়, চলে যায়, তখন কম বেশি সবাই কষ্ট পায়। তো এই জেদের খাতিরে তার বাড়িতে অতিথি অর্থাৎ এই আদরিনীর আগমন ঘটেছে, একটি হস্তিনীর, হাতি বলা ঠিক নয়, হস্তিনীর আগমন ঘটেছে। কিন্তু শেষ পর্যন্ত এই জয়রাম মোক্তার হস্তিনীকে রাখতে পারলেন নাকি বিক্রি করে দিলেন, নাকি বিক্রি করার কাহিনী বা বিক্রি করার হাবভাব হস্তিনী অর্থাৎ আদরিনী বুঝতে পেরে গেছিল, তাই মর্মাহত হয়ে এক প্রকার আত্মহত্যার বা মরে যাওয়ার একটা মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত মরেই গেল। এটাই আমার এখন বা আমাদের প্রতিপাদ্য বিষয়। তাহলে আমরা চলো শুরু করছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী গল্পটি। আমরা যদি ক্রিকেট নিয়ে আলোচনা করি আর সচিন টেন্ডুলকরের নামটা উল্লেখ না করি, কিংবা আমরা যদি বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করি আর রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা উল্লেখ না করি, তাহলে মনে হয় যে আলোচনা অসম্পূর্ণই রয়ে যাবে। একই রকমভাবে যাঁর সাহিত্যকর্ম নিয়ে আমাদের আলোচনা, তাঁর সম্পর্কে দু চার কথা না বলে যদি আলোচনা এগিয়ে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় এই আলোচনা অসম্পূর্ণই রয়ে যাবে। তাই আমরা সংক্ষেপে এই গল্পের স্রষ্টা প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। প্রভাত কুমার মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 3 ফেব্রুয়ারি 1873 খ্রিস্টাব্দে ধাত্রী গ্রামে। এখন বা বর্তমানে সেটি পূর্ব বর্ধমান এর অন্তর্ভুক্ত। পিতা হলেন জয়গোপাল মুখোপাধ্যায়, মাতা হলেন কাদম্বরী দেবী। মাতৃশিক্ষা গ্রহণ করেছেন পাটনা কলেজ থেকে। পেশায় তিনি গল্পকার ও ঔপন্যাসিক, অর্থাৎ ছোট গল্প লিখেছেন এবং উপন্যাস লিখেছেন। পুরস্কার কুন্তলিনী পুরস্কার পেয়েছেন। বিখ্যাত রচনা নবকথা, গল্পাঞ্জলি, সত্যবালা, সতীরপতি ইত্যাদি। মৃত্যু 5ই এপ্রিল 1932 খ্রিস্টাব্দে। আমাদের আলোচ্য এই আদরিনী গল্পটির উৎস হল গল্পাঞ্জলি গল্পগ্রন্থ। আলোচনায় এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এই পাঠ্য আদরিনী গল্পটি একটি হস্তিনীকে নিয়ে লেখা। আমরা বাংলা সাহিত্যে এমন কিছু গল্পের সাক্ষী পাব যেখানে মানুষ নয়, মানুষের লালিত পালিত কোনো একটা পশু বা পাখি মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র, যাকে কেন্দ্র করে সমগ্র গল্পটি আবর্তিত হয়। এই রকম মানুষের সঙ্গে থাকা পশু পাখিকে নিয়ে লেখা গল্পকে মনুষ্যতর গল্প বলা হয়। অর্থাৎ আমাদের পাঠ্য এই আদরিনী গল্পটিও একটি মনুষ্যতর গল্পের প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও আমরা মহেশ পড়েছি, লম্বকর্ণ পড়েছি, চঞ্চলার গাই গরু পড়েছি, এরকম বিভিন্ন পশু পাখিকে নিয়ে গল্প আমরা পড়ে নিয়েছি। তো আজকে আমরা এই আদরিনী গল্পটি লাইন ধরে আলোচনা শুরু করব। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি যে এই আদরিনী গল্পটির উৎস প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। মোট পরিচ্ছেদ এতে 7টি রয়েছে। সাহিত্য পত্রিকায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায়? সাহিত্য পত্রিকায়, ভাদ্র 1320। চলো তাহলে আমরা মূল টেক্সটটি লাইন ধরে আলোচনা শুরু করি। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, ডাক্তারের নাম কি? নগেন। উকিলের নাম কি? কুঞ্জবিহারী বাবু। উকিল রয়েছেন জুনিয়র, অর্থাৎ নতুন নতুন ওয়াকালতির কাজে যোগদান করেছেন। আর পান চিবাইতে চিবাইতে হাতের ছড়ি, অর্থাৎ ছড়ি বলতে একটা ছোট্ট লাঠিকে বোঝায়, সেটা নাড়াতে নাড়াতে এই জয়রাম মোক্তারের কাছে এসে হাজির হলেন এবং বললেন। মোক্তার মানে কি? মোক্তার মানে আদালতের কাজের জন্য যে নিম্ন স্তরের কর্মচারী নিয়োগ করা হয় তাকে মোক্তার বলা হয়। তবে এই মোক্তার মাঝে মাঝে
ওয়াকালতির কাজে অর্থাৎ বিচার ব্যবস্থার বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন থাকেন উকিলদের মতোই কোনো কোনো ক্ষেত্রে। তো এই ডাক্তার নগেন বাবু এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু এরা এসে বললেন, কি বললেন, মুকুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, অর্থাৎ মেজবাবুর বাড়ি হচ্ছে পীরগঞ্জে এবং সামনে সোমবার তার মেয়ের বিয়ে। এই বিয়ে উপলক্ষে তাদের নিমন্ত্রণ জানানো হয়েছে বা ইনভাইট করা হয়েছে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে, অর্থাৎ খুব জাঁকজমক সহকারে বিয়ে হবে। জমিদার শ্রেণীর মানুষ, খরচ তো হবেই বেশি করে, বা বেশি করেই তো খরচ করা হবে এবং জাঁকজমক সমারোহ অর্থাৎ আড়ম্বরপূর্ণ একদম অনুষ্ঠানগুলো হবে আর কি। বেনারস থেকে বাই আসছে। কোথা থেকে আসছে? বেনারস থেকে। প্রশ্ন হতেই পারে। তো বাই অর্থাৎ কি, যে একজন মহিলা পার্সন নাচ গান করবেন এবং বাকিরা সবাই শুনবেন বা দৃশ্যটা উপভোগ করবেন, এটাকে আমরা বলবো বাই, সেই মহিলাটিকে। তো বাই আসছে অর্থাৎ নাচ গান হবে, বাই নিয়ে এসে। কলকাতা থেকে খেমটা আসছে। খেমটা এক প্রকার নৃত্যের নাম। আগেকার সময়ে জমিদার শ্রেণীর মানুষগুলো এই খেমটা নাচ তাদের বাড়িতে করাতেন বা আসর জমাতেন। তো একজন বিশেষ ভঙ্গিতে নাচবেন এবং বাকিরা সবাই বসে বসে সেই নাচটা উপভোগ করবেন। এটা হচ্ছে খেমটা নাচ। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, অর্থাৎ আপনি কি আমাদের সঙ্গে যাবেন বা নিমন্ত্রণ পেয়েছেন কি জানতে চাইছেন আর কি। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন। অর্থাৎ এই মোক্তার মশাই কিন্তু হুঁকা খাচ্ছিলেন। তো আমরা ছোটোবেলায় হুঁকো দেখেছি, ছুঁয়েও দেখেছি, কিন্তু এখন হুঁকো পাওয়া খুব মুশকিল। তো আমি একটা ছবি অ্যাড করে দেবো এখানে। যাকে আগন্তুক গণের এই প্রশ্ন শুনিয়া হুঁকাটি নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বললেন, কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম? কীরকম বলছো নিমন্ত্রণ পাবো না আমি? এটা কোনো কথা হলো নাকি? জানো, আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার। এস্টেট অর্থাৎ এই যে মোক্তাররা যে অফিসে কাজ করছে বা যে জায়গাটায় বসে কাজ করছে সেটাকে এস্টেট বলা হয়, বা তার একটা অফিস আর কি। তো সেই অফিসে কত বছর ধরে? 20 বছর ধরে, 20 বছর ধরে কাজ করছেন বাধা মোক্তার, অর্থাৎ 20 বছর ধরে ইনি ক্লার্ক হিসেবে কাজ করেই যাচ্ছেন। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? তোমরা কি ভাবছো আমাকে নিমন্ত্রণ করবে না? অসম্ভব ব্যাপার, কোনো মতে আমি এটা মানতে পারছি না। কি ভাবছো তুমি? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অর্থাৎ একটু অল্প খোঁচা লাগার মতো কথা বললেই তিনি রেগে যান। অথচ হৃদয়খানি স্নেহে বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কোমল, অর্থাৎ নরম রয়েছে হৃদয়টা। বাইরে থেকে রাগ দেখালেও ভিতরটা একদম কুসুমের মতো, পদ্মের মতো নরম। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে, ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুকুজ্জমশাই, আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? আপনার খাতির না করে আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, অর্থাৎ সে পীরগঞ্জে যাবে কি না সেটাই এখানে তাদের প্রশ্নের মূল উদ্দেশ্য। রাগানোর বা অপমান করার কোনোই উদ্দেশ্য তাদের ছিল না। মুখোপাধ্যায় নরম হইলেন, বললেন, ভায়ারা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে, অর্থাৎ সামনে একটি বেঞ্চ দেখিয়ে দিলেন, বললেন যে ওখানে বসো। উভয়ে উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমঙ্গল দুটো দিন কাছারি কামাই হই, অর্থাৎ সোমবার বিয়ে রয়েছে, তাহলে সোমবারটাও নষ্ট হবে আর মঙ্গলটাও নষ্ট হবে। নষ্ট হবে অর্থাৎ কি, অফিসে যেতে পারবেন না, অফিস কামাই হবে, কাছারি অর্থাৎ অফিস। অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হইবে, অর্থাৎ যদি আমন্ত্রণ বা নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে উপস্থিত না হন তাও তারাও দুঃখ পাবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বললেন, নগেন্দ্রবাবুকে ডাক্তার? নগেন্দ্রবাবু বললেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয়।
ঘোড়ার গাড়ি পথ নেই, অর্থাৎ ঘোড়া গাড়ির পথ নেই, ঘোড়া যাবে না। গরু গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন, অর্থাৎ 4 দিন সময় নষ্ট হবে। পালকি করে যাওয়া সেও জোগাড় করা হওয়া মুশকিল, অর্থাৎ যদি পালকি করে যাই সেটাও জোগাড় করা খুব মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মুকুজ্জ মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তাঁর সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়কে গিয়ে আমরা জিজ্ঞেস করব, তিনি যদি যান তাহলে তার সঙ্গে আমাদের যাওয়াটা হবে বা যাওয়াটা সম্ভব বা সহজ হয়ে উঠবে, এই জন্যই আপনার কাছে জানতে আসলাম আর কি। আচ্ছা, তারপরে অনুচ্ছেদ দেখো, মোক্তার মহাশয় স্মিত মুখে বললেন, এই কথা, তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন। মক্কেল অর্থাৎ ক্লায়েন্ট বা গ্রাহক, অর্থাৎ তিনি যে এই উকিল মোক্তারের কাজ করছেন, তো এই নরেশচন্দ্র রাজা তার কাছে অনেকবার সাহায্য নিয়েছে বা তাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছেন, তাই না? তাই এই হিসাবে মোক্তারের কাছে এই মহারাজা হলেন মক্কেল অর্থাৎ ক্লায়েন্ট। ওর বাপের আমল থেকে, অর্থাৎ ওর সম্মান দিয়ে বলা হলো, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। বলে নিই যে সম্মান সূচক অর্থে বা সম্মান প্রদর্শন অর্থে আমরা ওর এর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করে সম্মানটা প্রকাশ করব, বা সম্মান প্রকাশ অর্থে এরকম শব্দ ব্যবহার করা হয়, যেমন তার থেকে তাঁর, এরকম। তো বলছেন যে কি ওর বাবার আমল থেকে আমি কিন্তু ওদের মোক্তার বা ওদের কাজগুলো করে যাচ্ছি। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন, অর্থাৎ আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি, সন্ধ্যার আগে আগে কিন্তু হাতি চলে আসবে। কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। ও তো ভাবছো কেন? মুকুজ্জ মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুকুজ্জ মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। অর্থাৎ প্রথমে যে বলেছিল যে সোমবার মঙ্গলবার দুটো দিনই আমার অফিস অফ হয়ে যাবে, তাই আমি যেতে পারছি না, মুখোপাধ্যায় মহাশয় বা মুকুজ্জ মশাই এরকম বলেছিলেন। কিন্তু যখন হাতির ব্যবস্থা হয়ে যাবে তখন ইনারা বলছেন আমাদের সঙ্গে আপনি গেলে খুব ভালো হবে, আমাদেরও ভালো লাগবে। কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না, অর্থাৎ না গেলে আমরা কিন্তু খারাপ বলে মনে করবো বা আমাদের মন খারাপ হবে বা সেটা ভালো হবে না। তারপর অনুচ্ছেদ দেখো, যাব বই কি ভাইয়া, আমিও যাব, তবে আমার তো বাইখ্যামটা শোনবার বয়স নেই, অর্থাৎ এই নাচ গান শোনার বয়স নেই। এর বয়স প্রায় 50+ এই মুখোপাধ্যায় মহাশয়ের বা মুকুজ্জ মশাই বা মোক্তারের। তো 50+ বা 50-এর বেশি বয়স হয়েছে, এমন সময় সে বাই দেখবে বা নাচ গান দেখবে, তা এটা ওর ভালো লাগছে না আর কি। হ্যাঁ, এই জন্য বলছেন। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্গক বেঁধে অর্থাৎ পাগড়ি বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তরক করে বেরাবো, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভোর দে, কেমন? অর্থাৎ আগেকার যদি পুরাতন সিনেমা দেখো তাহলে দেখবে যে কি একজন মেয়ে মানুষ নাচছে, কয়েকজন তবলা বাজাচ্ছে, এবং জমিদার শ্রেণীর মানুষগুলো ওই তোমার চাদরের মতো বিছানা থাকে, একটা ঠেস বালিশ থাকে, সেখানে হেলান দিয়ে থাকে, এবং বিভিন্ন পানীয় মদ বলতে পারি যে মদ খাচ্ছে আর কি বা খাচ্ছেন। তো পেয়ালা অর্থাৎ কাপ কাপ ভরে দেবে এরকম বলবে, এবং সেই যে নাচছেন তিনি হয়তো সেগুলো ভরে দিয়ে যাবে। এই জন্য বলছেন যে পেয়ালা মুঝে ভর দে, অর্থাৎ এরকম করে গান শুনবে, বলছে আমার এইটা গ্লাসটা ভরে দেওয়া, কাপটা ভরে দাও। বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসতে লাগলেন, হি হি করে হাসতে লাগলেন, যে এরকম ব্যাপার, আমার তো বয়স হয়েছে, আমরা দেখবো না, তোমরা দেখো আর আনন্দ নাও আর কি। তো আমাদের প্রথম পরিচ্ছেদ এখানেই শেষ হলো, এবার আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে নেব। এবার দেখো দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার, এদিন প্রভাবে আহিনিক পুয়াটা মুকুজ্জ মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন, অর্থাৎ যেহেতু রবিবার কাছারি অর্থাৎ অফিস ছুটি, তাই একটু ঘটা করেই পূজাটা সেদিন করলেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসলেন, অর্থাৎ হালকা কিছু খাওয়ার পর বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল মানে ক্লায়েন্ট অর্থাৎ যারা উকিলের সাহায্য নিয়ে মামলা লড়বে তারা, অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন, অর্থাৎ তাদের সঙ্গে কথা বলছিলেন যে কীভাবে মামলা লড়বেন, কে কার বিরুদ্ধে কেস করেছে, কী বিষয়ে কেস হয়েছে বা মামলা হয়েছে, কে দোষী কে নির্দোষী, কী বলতে হবে ওখানে দাঁড়িয়ে, এইগুলো আলোচনা করছিলেন।
হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। কোন হাতি? এই যে নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জ বিহারীর সঙ্গে যে বলেছেন যে আমি একটা হাতি আনিয়ে নেব, বা মহারাজকে বলবো একটা হাতি পাঠিয়ে দেবে, যে আমরা সেটা চেপে নিমন্ত্রণ খেতে যাব আর কি, বা রক্ষা করতে যাব। সেই কথাটা মনে পড়ে গেল কার? এই মোক্তার মহাশয়ের। তাই কি করলেন? তখন কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতপ্পনিত শ্রীল শ্রী মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপাল কেশু, এই হেডিংটা দিলেন। আর পাঠ লিখিয়া, অর্থাৎ পাঠ লিখলেন। কি লিখলেন? 2 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখলেন। অর্থাৎ সম্মানসূচক এই হেডিংটা দিয়ে তিনি একটি হাতি কামনা করলেন, বা একটি হাতি যাতে তাদেরকে দেওয়া হয় এই বাসনা প্রকাশ করলেন চিঠিতে। তারপরে দেখো, পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অর্থাৎ আবার তারা তাদের ক্লায়েন্টের সঙ্গে আলোচনা শুরু করলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। একটু আগেই বললাম 50+, অর্থাৎ বয়স তার 50-এর উপরে গেছে। মানুষটি লম্বা ছাঁদের। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জয়রাম মুক্তারের বয়স কত? আমরা বলবো 50-এর বেশি। মানুষটি লম্বা ছাঁদের, রঙটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলাইতে পারিত। অর্থাৎ গৌরবর্ণ নয়, কিন্তু গৌরবর্ণ একটু যদি ফর্সা হতো তাহলে তার রঙটাকে আমরা গৌরবর্ণ বলতে পারতাম। গোপগুলি মোটা মোটা, অর্থাৎ গোঁফ, মোজ বলি না আমরা, মোচ গোপ বলি। মোগুলো মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। এই গোঁফটা যে রয়েছে কাঁচায় পাকায় মিশ্রিত হচ্ছে, কাঁচাও আছে পাকাও আছে। মাথার সম্মুখ ভাগে টাক আছে, অর্থাৎ সামনের ভাগটা মাথার টাক রয়েছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। অর্থাৎ চোখ দেখে তাকে খুব নরম হৃদয়ের মানুষ বলে বোঝা যাচ্ছে। তাহলে পরীক্ষা কিন্তু এই মুকুজ্জ মহাশয়ের দৈহিক গঠন বা সে দেখতো কেমন, এরকম প্রশ্ন একটা হতেই পারে। তারপর 19 দেখো, ইহার আদিবাস যশোর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ রেলের রাস্তা হয়নি, রেল লাইন হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে অর্থাৎ হেঁটে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ, চামড়ার ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল, একটা পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছু ছিল না। মাসিক 13 শিকায়, 1 শিকা সমান 25 পয়সা, 10 শিকা সমান 250 পয়সা, আর 10 শিকায় হয়ে গেল 250 পয়সা, আর 13 শিকায় হলো 75 পয়সা। 250 আর 75 যোগ করলে হয়ে গেল 325 পয়সা। অর্থাৎ 3 টাকা 25 পয়সায় একটি বাড়ি ভাড়া নিলেন। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া, অর্থাৎ 3 টাকা 25 পয়সা একটি বাসা বাড়ি ভাড়া নিলেন মাসিক হিসেবে। নিজ হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, অর্থাৎ বড় বড় বাড়ি করে নিয়েছেন, পাকা বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজ কিনিয়াছেন, অর্থাৎ শেয়ার কিনে এনেছেন কোম্পানির। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে। অর্থাৎ যে সময় বলছে সে সময় কিন্তু এই এলাকায় ইংরেজি জানা, অর্থাৎ ইংরেজি শিক্ষায় শিক্ষিত উকিলের আগমন বা মোক্তার আগমন ঘটে গেছে। কিন্তু জয়রাম মুকুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। অর্থাৎ সময় পরিবর্তিত হয়েছে, আধুনিক সময় এসছে, নব্য শিক্ষিত ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবকরা এসে হাজির হয়েছে, কিন্তু এই মোক্তারকে সরাতে পারেনি। এখনও ইনি জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য হয়, অর্থাৎ এই জেলায় তিনি প্রধান মোক্তার হিসেবে গণ্য হন। তারপর পরে দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিছু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, অর্থাৎ অল্পতেই রেগে যেতেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে, অর্থাৎ যাদের বয়স কম তারা কম বয়স অল্প কথাতে রেগে যায়। যে আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে, সংসারের দায়িত্ব চাপ থাকে, ততই কিন্তু তাদের রক্তটা ঠান্ডা হয়ে যায় বা 7-5 ভেবে কিছু একটা করে। কিন্তু যখন যৌবনে ছিলেন তখন কিন্তু ইনি কম কথাতেই রেগে যেতেন বা অল্প কিছু বললেই রেগে যেতেন। সেকালে হাকিমের একটা অবিচার অত্যাচার করিলেই মুকুজ্জ মহাশয় রাগিয়া চেঁচাইতে অনর্থপাত
করিয়া তুলিতেন। একদিন এজলাসে অর্থাৎ একটি বিচার হচ্ছে এমন সময় এক ডেপুটির সহিত ইহার বিচক্ষণ বৎসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলাগায় একটি এঁড়ে বাছুর প্রসব করেছে। এঁড়ে মানে পুরুষ জাতীয় একটি বাছুর করেছে, মানে বাচ্চা হয়েছে গরুর। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে তার গরুর নাম কি? আমরা বলবো মঙ্গলা। কি বাচ্চা প্রসব করেছিল? এঁড়ে বাছুর। এবং সেই ডেপুটির নাম অনুসারে সেই বাচ্চাটার নামকরণ করেছিলেন কে? এই মুকুজ্জ মশাই বা মোক্তার মশাই। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন, অর্থাৎ তার কাছে খবর গেল যে শুনছেন তার গরুর বাচ্চা হয়েছে আর আপনার নামে তার গরুর বাচ্চার নামকরণ করা হয়েছে। এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই, অর্থাৎ বলা জরুরি বা আবশ্যক যে এতে ডেপুটি মশাই ভালো অনুভব করেননি বা তার মনে একটু খারাপ লেগেছে। আর একবার এক ডেপুটির সম্মুখে মুকুজ্জ মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের দেখি তাও নেই। আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। অর্থাৎ তার বউয়ের যে আইন জ্ঞান রয়েছে ততটুকু কিন্তু এই হুজুরের নেই। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে আমার স্ত্রী যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই, এখানে এর বক্তৃতি কার বা এই কথাটা কে বলেছে? আমরা বলবো মোক্তার মহাশয় বলেছেন বা জয়রাম মোক্তার বলেছেন। এবং এই কথা বলার জন্য তাকে কত টাকা ফাইন করা হয়েছিল বা জরিমানা করা হয়েছিল? আমরা বলবো 5 টাকা। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। দেখো কি আশ্চর্য ব্যাপার যে এই 5 টাকা ফাইন করা হলো, কিন্তু সেই 5 টাকা তিনি দিলেন না। তিনি মামলা লড়তে শুরু করলেন যে না, আমি এটা 5 টাকাটা চাওয়াটা বা ফাইন করাটা অন্যায় হয়েছে, এবং এই 5 টাকা বাঁচানোর জন্য 1700 টাকা ব্যয় করলেন। উকিলের মানে কি বলবো, মামলা লড়তে গিয়ে 1700 টাকা খরচ করলেন আর সেই 5 টাকাটা বাঁচালেন। দেখেন, মানে এখানে হলো কি যে টাকাটা বড় কথা, তার মান সম্মানটাই বড় কথা। তিনি মানটা রাখবার জন্যই নিজের পকেট থেকে 1700 টাকা খরচা করলেন সেই 5 টাকা বাঁচানোর জন্য। অর্থাৎ ফাইন কোনো মতেই দেবো না, ফাইন নেওয়াটাই অন্যায় হচ্ছে। ভেবে দেখো কি মেন্টালিটির মানুষ বা কীরকম মানুষের মানুষ। অর্থাৎ টাকা নয়, তার কাছে সম্মানটাই বড় কথা, যে আমি কোনো মতেই অন্যায় সহ্য করব না, এটা অন্যায় হচ্ছে। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অনুদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে, অর্থাৎ কোনো টাকা ছাড়াই, এমনকি নিজে অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। অর্থাৎ কখনো কখনো যে লোকগুলোর পয়সা কম, টাকা কম, গরিব, তাদের মামলা কিন্তু ফ্রিতে তিনি লড়েছেন, নিজের টাকাও কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করেছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে অর্থাৎ বিকেলবেলা পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস, পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন, অর্থাৎ এরকম আরও অনেকবার এসেছে। পূর্বোক্ত ডাক্তারবাবু, উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য এইরকম, অর্থাৎ আগে এরকম আড্ডা জমতো বসতো, সেদিনও মানে মানে আজও সেইরূপ আগমন করিয়াছেন, মানে সেই রকম দলটা বসেছে আর কি। আর ডাক্তারও রয়েছে, উকিলবাবুও রয়েছে। আগের যে আগে বলা হয়েছে সেই ডাক্তার নগেন ডাক্তার আর এই কুঞ্জবিহারী বাবু সেদিনও এসে হাজির হয়েছে। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। অর্থাৎ আমরা আগেই জানলাম যে এর আগেও সেই রায়ের কাছে ইনি বিভিন্ন দাবি দাওয়া করেছেন বা হাতি চেয়েছিলেন, দেওয়া হয়েছে। এবং যেহেতু তার সঙ্গে 20 বছর ধরে জড়িত, সেই জন্য এবারও না করবেন না এই আশায় রেখেই হাতি আসছে, এমনটা ধরেই মুকুজ্জ মশাই কিন্তু বাড়িতে হাতির খাওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা কিন্তু করছেন আর কি। তারপরে দেখো এই যে হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাশশুদ্ধ কয়েকটি কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সেই সমস্ত তদারক করিতেছেন। তদারক মানে কি বলছেন, এটা ওখানে রাখো, ওটা ওখানে রাখো, এটা এভাবে পরিষ্কার করো, এরকম বলছেন আর কি। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাচ্ছেন। অর্থাৎ মাঝে মধ্যে হুঁকোটা টান দিয়ে আবার চলে যাচ্ছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা খেলিতেছিলেন।
এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া উঠিলেন। পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বললেন, কেন রে হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্যে হাতি কেন? গরু গাড়িতে যেতে বলো। অর্থাৎ হাতি দেবে না, গরু গাড়িতে যেতে বললেন। এই কথা শুনবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন, অর্থাৎ রেগে গেলেন একদম প্রচুর। তার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফুটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা ও উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলতে লাগলেন, হাতে দিলে না, হাতে দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসলেন। অর্থাৎ সবাই বুঝতে পারলেন যে মোক্তার মহাশয় খুব রেগে গেছেন, আর সবাই কিন্তু খেলা বন্ধ করে দিয়ে সবাই চুপচাপ বসে গেলেন। কেউ কেউ বললেন, তার আর কি করবেন মুকুজ্জমশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। অর্থাৎ ঠিক সময় পৌঁছে যাবেন যদি এই সময়টা বেরিয়ে যান। ওই ইমামুদ্দি শেষ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। ইমামুদ্দি একজন মানুষ, সে একজন নতুন বলদ নিয়ে এসে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কে নতুন বলদ কিনে এসে, আমরা বলবো ইমামুদ্দি। খুব দ্রুত যায়, বলদ যেহেতু নতুন বা সেই জন্য বেশি দ্রুত যাবে আর কি, এরকম বলছেন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বললেন, না, গরু গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। অর্থাৎ জেদ ধরলেন, গেলে হাতিতে যাব, নত গরু গাড়িতে যাব না, আমার যাওয়া হবে না।